আপনারা দেখছেন উত্তরের দর্পণ, আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। তালিকায় একাধিক চমক, তৃণমূলের 42 আসনে প্রার্থী ঘোষণা মমতার। নাবালক নাবালিকার জোড়া মৃতদেহ উদ্ধার, আত্মহত্যার কারণ খুঁজতে তদন্ত শুরু পুলিশের। এখন খবর বিস্তারে। লোকসভা নির্বাচনের জন্য বাংলার 42টি আসনে প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকেই প্রার্থীদের নাম জানান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে প্রার্থীদের নিয়ে র্যাম্পে হেঁটে সকলের সাথে পরিচয় করিয়ে দেন মুখ্যমন্ত্রী। প্রত্যাশা মতোই ব্রিগেডের সভা থেকে প্রার্থীর তালিকা ঘোষণা হলো, তবে তালিকায় একাধিক চমক দিলেন মমতা। এবার তাদের নতুন মুখ রয়েছে প্রচুর। তার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, কৃতি আজাদ, আবার বাংলা দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। সঙ্গে রয়েছেন বাংলা সিনেমার অভিনেত্রী সায়নী ঘোষ। এছাড়া বেশ কিছু বিধায়ককে সাংসদ পদের জন্য প্রার্থী করা হয়েছে। সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মৈত্রর নামও রয়েছে। যুবদের মধ্যে রয়েছে দেবাংশু ভট্টাচার্য। আবার পোড়া খাওয়ার রাজনৈতিক ব্যক্তিত্ব সুদীপ বন্দ্যোপাধ্যায়, স্বাগত রায়ও রয়েছেন। প্রতিবারের মতো এবারের নির্বাচনেও মহিলাদের গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে দার্জিলিংয়ের আসনে প্রাক্তন আমলা গোপাল লামাকেই প্রার্থী করা হয়েছে। তবে প্রার্থীর তালিকায় জায়গা পেলেন না প্রাক্তন তারকা সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। এদিকে জনগর্জন সভা থেকে কেন্দ্রকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া সমালোচনা করলেন বিজেপিরও। বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন। 18টা সিটে তো বিজেপি জিতেছিল, সেই 18টা সিট ধরে দেখান তো কি করেছে, কি করেছে। যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া, টাকাও আমি দিয়ে গেছি, আর উনি ফিতে কাটছেন। লজ্জা করে না? 18টা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ, তারপর থেকে অত্যাচার শুরু করেছে। 2021-এ দেখেছেন অত্যাচার, সব বন্ধ করে দিয়েছে বাংলার। আমাদের টাকা নিয়ে যাচ্ছে, আর আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না। এই অবস্থা। রাস্তা উন্নয়ন বন্ধ। আমরা নিজেরা 22,000 পথশ্রী করে দিয়েছি, তার আগে 1 লাখের ওপর রাস্তা আমরা করেছি, আগামী দিন করব। গঙ্গাসাগর সেতু আমরাই করব, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব, কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করব। আমি উত্তরবঙ্গের মানুষকে বলি, দার্জিলিং হোক, রাজবংশী হোক, নেপালি হোক, গোর্খা হোক, ভূমিজ হোক, বাউরি হোক, বাগদি হোক, লোধা হোক, সবর হোক, তপশিলি হোক, আদিবাসী হোক, জয় হোক, ব্রাহ্মণ হোক, কায়স্থ হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, আমরা সবার সাথে আছি। हम पहाड़ का साथ में है, हम राजवंशी का साथ में भी है। মতুয়া ভাই বোনেরা, বলো হরি হরি বলো আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে ক্যা দেবো, ক্যা দেবে না, ওটা ব্যা দেবে, তার মানে ব্যাকআউট করবে, এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না, এনআরসি করতে দেব না। চিৎকার করে বলুন, এনআরসি হবে না, আধার কার্ড বাতিল চলবে না, গরিব মানুষের টাকা মারা চলবে না। আর 100 দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী, আমরাই চালু করব। এটা অলরেডি চলছে। 45 দিনের কাজ এবছরে আমরা করে দিয়েছি। 45 দিন যদি করতে পারি, 50 দিনের কাজ বছরে আমরাই করে দেবো, আমাদের টাকা দিয়ে করব, আমরা তোমাদের ধার ধারি না। ফুলবাড়ির চতুরাগঞ্জ এলাকায় একটি বন্ধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
মাঠে ঘাস জ্বালানোর জন্য আগুন লাগানো হয়েছিল। সেই আগুন কারখানা অবধি ছড়িয়ে পড়ে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের। জানা যায় রবিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয়দের নজরে আসে। তারপর খবর দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষকে। তারা দমকলকে খবর দিলে ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা কর্তৃপক্ষের দাবি, কারখানার সামনেই থাকা একটি মাঠে আগুন লাগানো হয়েছিল। ঘাস জ্বালানোর জন্যই সেই আগুন লাগানো হয়, কিন্তু সেই আগুন কারখানা পর্যন্ত ছড়িয়ে গেলে কারখানায় থাকা ধূপকাঠির স্টিকে আগুন লেগে যায়। জানা যায় বিগত 3 মাস ধরে কারখানা বন্ধ ছিল, তবে তার আগেও একবার আগুন লেগেছিল বলে দাবি কারখানা কর্তৃপক্ষের। তবে কারখানায় আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। পুরা মাঠে আগুন লাগাইছে, বাইরে ঘাস জ্বালানোর জন্য বাইরে থেকে আসছে। কারখানা তো বন্ধ। কবে থেকে বন্ধ? 3 মাস হয়ে গেছে কারখানা বন্ধ, লাইন সব কাটা আমার এখানে। এটা একটা ধূপকাঠি ফ্যাক্টরি যে স্টিক বানায়, ওই মালটা আছে, র ম্যাটেরিয়ালটা ওগুলো আছে, ঠিক আছে। আমরা এসে থেকে পুরো দাদা করে জ্বলছে, ম্যাক্সিমাম 15,000 স্কোয়ার ফিট, বিশাল এলাকা ধরে, ঠিক আছে। কে লাগিয়েছে বা কীভাবে লাগলো সেটা বলা যাচ্ছে না। কাজ চলছে এখনো, আগুন আন্ডার কন্ট্রোলে আছে, কোনো ভয়ের কারণ নেই। তিব্বতকে মুক্তি দেওয়ার দাবিতে শিলিগুড়িতে মিছিল করল রিজিওনাল টিবেটান ইউথ কংগ্রেস। তিব্বতীদের অধিকার দাবি করে শিলিগুড়ির রাজপথে হাঁটল তিব্বতীরা। রবিবার তিব্বতীদের 65তম অপরাইজিং দিবস উপলক্ষে এই মিছিল আয়োজিত হয়। মিছিলটি শিলিগুড়ি শালুগাড়া থেকে শুরু করে সেবক মোড় হয়ে দার্জিলিং মোড়ে গিয়ে শেষ হয়। পাহাড় সমতল থেকে প্রচুর তিব্বতীরা এই মিছিলে পা মেলায়। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে তিব্বতকে নিজেদের দখলে রেখেছিল চীন। ফলে বহু বছর থেকে তিব্বতকে মুক্তি করার দাবি তুলে এসেছে তিব্বতীরা। প্রতি বছর 10 মার্চ দিনটি তিব্বতীদের অপরাইজিং দিবস হিসেবে তারা পালন করে। একইভাবে এদিনও এই মিছিল আয়োজিত হয়। তৃণমূল কংগ্রেসের শক্ত গাঁট হলো কোচবিহার। এই আসনে বিজেপির প্রার্থী দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার বিরুদ্ধে এবার তৃণমূল প্রার্থী করল এলাকার মানুষ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে। এই খবর পেয়ে দিনহাটা শহর সহ বিভিন্ন এলাকায় উচ্ছ্বাসে ফেটে পড়ে তৃণমূল কর্মীরা। কোচবিহার আসন বিজেপি থেকে ছিনিয়ে নিতে এবার জগদীশ চন্দ্র বসুনিয়ার উপর আস্থা রাখল তৃণমূল। তাকে প্রার্থী হিসেবে পেয়ে বেজায় খুশি জেলার তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন তারা বাজি ফাটিয়ে আবির খেলে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নিশীথ প্রামাণিক গত 5 বছরে ওই এলাকায় কোনো কাজ করতে পারেনি। তাই এবার মানুষ নিজের ভুল শোধরাতে তৃণমূলকেই ভোট দেবে। আমরা এই আসন জিতে মুখ্যমন্ত্রীকে উপহার দিতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্তিশালী করলেন এবং আগামী কয়েকদিনের মধ্যে যে লোকসভা নির্বাচন ঘোষণা হবে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভিতকে শক্তিশালী করলেন এবং সেই সাথে সাথে আমাদের এই সিট, আমরা 2019 সালে বিজেপির যে সাংসদ তিনি জয়যুক্ত হয়েছেন, কিন্তু বর্তমানে মানুষ তার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ 5 বছরে তার কর্মকাণ্ড এবং এলাকার মানুষের জন্য তার কোনো কাজ আজকের তারিখ পর্যন্ত সে বলতে পারবে না যে আমি এই কাজটা সংগঠিত করেছি বা এই কাজটা করেছি। তো সেই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া যে কাজগুলো করেছে, সেই কাজের দিকে তাকিয়ে নীতিশ প্রামাণিক পুনরায় প্রার্থী হওয়ার কারণে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যুক্ত হলো। শিলিগুড়ি মহকুমার রামভোলা জোত এলাকা থেকে উদ্ধার নাবালক ও নাবালিকার ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত দেব সিংহ ও সুলেখা সিংহ দুজনের বয়স 16। জানা গিয়েছে স্থানীয়রা মাঠে গবাদি পশু বাঁধতে গেলে হাতির ওয়াচ টাওয়ারের নিচে ও দুজনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পরবর্তীতে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরিবারের সদস্যদের দাবি, প্রতিবেশী ভাই বোনের মতো সম্পর্ক ছিল দুজনের, কিন্তু কেন এরকম ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না তারা। ইতিমধ্যে পুরো ঘটনায় তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনার সামনে এসেছে জলপাইগুড়ি শহরে। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম রাজ নারায়ণ রায়। বর্তমানে তিনি ময়নাগুড়ি থানার কর্মরত ছিলেন। এদিকে ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে রবিবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, জলপাইগুড়ির উত্তর রায়কতপাড়ার বাসিন্দা ওই গৃহবধূর বাড়িতে গত 5 বছর আগে একটি চুরির ঘটনা ঘটেছিল। তিনি সেই সময় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আর সেই ঘটনা তদন্তের দায়িত্বে ছিলেন রাজ নারায়ণ রায়। স্বাভাবিকভাবেই তদন্তের স্বার্থে গৃহবধূর বাড়িতে যেতে হয়েছে ওই আধিকারিককে। অভিযোগ, এই যাতায়াতের মধ্য দিয়ে ওই গৃহবধূর সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত।
গৃহবধূ তার করা অভিযোগপত্রে দাবি করেছেন তিনি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় ফোনে শাসানি দিতেন। এরপরই তদন্তেই কিছু কাগজ দেওয়ার নাম করে মহিলাকে তার বাড়িতে ডেকে ওই পুলিশ আধিকারিক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় দীর্ঘদিন পরে মহিলার নগ্ন ছবি দেখিয়ে তার সাথে জোর জবরদস্তি করা হতো। এদিন ওই গৃহবধূ জানান তার স্বামী পেশার তাগিদে জলপাইগুড়ির বাইরে থাকেন। তিনি বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের জানিয়েছিলেন, কিন্তু কেউ পাত্তা না দেওয়ায় এবার লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনা তদন্তে নেমে রবিবার অভিযুক্ত রাজনারায়ণ রায়কে জলপাইগুড়ি শহর থেকে গ্রেপ্তার করে। বিভিন্ন রকম জাজ করতে উনি আমার বাড়িতে প্রায় আসতেন। তখন করোনাকে ভ্যাকসিন চলতেছিল হিন্দি স্কুলে, তখন ওই বাহানে প্রায় রাতে দিনে 24 ঘন্টা আসতো। এটা নিয়ে আমি থানাতে অনেকবারে মুখস্থ কমপ্লেন করছি, থানা থেকে কিছু হয় নাই। তো আমি এসপি অফিসেও 4 বারে কমপ্লেন করছি। তো এসপি অফিসে মানে একটু শুনवाई হয়েছিল, তারপরেও উনি ভয় পান নাই। উনি যেহেতু একটা অফিসারকে মানে পদ নিয়ে উনি বিভিন্ন রকম আমাকে হ্যারাসমেন্ট করছেন, বিভিন্ন রকম আমাকে লোভ টোপ দিয়ে বিভিন্ন রকম আমাকে হ্যারাসমেন্ট করছেন। কবে আমার ছবি তুলছেন, কবে কি করছেন আমি শুরুমে কিচ্ছু জানতাম না। পরে 2 বছর পরে আমি ছবিটা দেখলাম যে বারবার উনি আমার ছবিটা ফেসবুকে যেখানে সেইখানে ফ্ল্যাশ করে দিচ্ছেন। এটা আমার আত্মীয় স্বজন আমার বর দেখতে পারলো, তখন আমার বর যাওয়ার আসা জলপাইগুড়িতে বন্ধ করে দিয়েছে। পরে উনি আমার বরকেও ওনার কে লোক জানি না, আমার বরকেও ওনার মানে অনেকবারে ব্ল্যাকমেল করছেন, আমার ছেলে মেয়েকেও ওনারা অনেকবারে ব্ল্যাকমেল করছেন। আজকে আমি একটা বেল পিটিশন ফাইল করলাম রাজনারায়ণ হয়, তার এগেনস্টে 376 417 কে মামলা করছিল এটা? সুহিল্লা দেবী। হ্যাঁ, 8 তারিখে ময়নাগুড়ি পিএসে একটা এফআইআর লঞ্চ করে, যার এগেনস্টে এই মামলাটা স্টার্ট হয়েছে। তার আজকে বেল পিটিশন আমরা ফাইল করছি রাজনারায়ণ হয়, তার বেল পিটিশনটা রিজেক্ট হয়েছে। নেক্সট ডেট 22/3/24 আছে। বিষ খেয়ে আত্মঘাতী হলেন গঙ্গারামপুর গোয়েলডাঙ্গির বাসিন্দা রবিপাল। দীর্ঘদিন থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এরই মাঝে বাজার থেকে ঘাস মারার বিষ খেয়ে মৃত্যু হলো তার। জানা যায় বছর 67 রবিপালের বাড়ির অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়। এরই মাঝে দীর্ঘদিন থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাই গত বুধবার গঙ্গারামপুর ডাঙ্গিপাড়া হাট থেকে ঘাস মারার ওষুধ কিনে খেয়ে ফেলেন তিনি। বাড়ির সামনে দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। সামনে যেতেই দেখা যায় রবির মুখ থেকে ফেনা বেরোচ্ছে। এরপর তড়িঘড়ি রবিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শনিবার সন্ধ্যায় 6টা নাগাদ হাসপাতালেই তিনি মারা যান। এদিন এমনটাই জানান গঙ্গারামপুর গোয়েলডাঙ্গির বাসিন্দা কানাই তালুকদার। যুব সমাজকে অনুপ্রাণিত করতে রক্তদান শিবির শিব মন্দিরে। দেশ জুড়ে বাড়ছে রক্তের সংকট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেক বছরের মতো এই বছরও রক্তদান শিবিরের আয়োজন করলো শিব মন্দির সরোজিনী সংঘ। এদিন সকাল থেকেই রক্তদান শিবির ঘিরে উৎসবের মেজাজে দেখা যায় শিব মন্দির বাসীদের। সরোজিনী সংঘের সদস্যদের কথায় যুব সমাজ থেকে শুরু করে বয়স্ক সকলের জন্যই ছিল এই রক্তদান শিবির, যেখানে এদিন প্রায় 150 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। তারা বলেন আগামী দিনে যাতে যুব সমাজ আরও এগিয়ে আসে তার জন্যই এই শিবিরের আয়োজন করা হয়েছিল। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। তালিকায় একাধিক চমক তৃণমূলের 42 আসনে প্রার্থী ঘোষণা মমতার। নাবালক নাবালিকার জোড়া মৃতদেহ উদ্ধার, আত্মহত্যার কারণ খুঁজতে তদন্ত শুরু পুলিশের। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন।